সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের সবাইকে আবারও পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে কুলসুম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। ইতিমধ্যেই তোমরা দেখেছো আমরা আমাদের তোমরা যারা আমার ক্লাসগুলি এর আগের ক্লাসগুলি খেয়াল করেছো, আমরা তরঙ্গ অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সেই ক্লাসেরই ধারাবাহিকতা বজায় রেখে আজকে তরঙ্গের নতুন একটা অংশ পড়া শুরু করব, যেটা গত ক্লাসে যারা অগ্রগামী তরঙ্গ সম্পর্কে জেনেছো যে ক্লাসটায়, সেটা যদি কেউ দেখে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য খুব সুবিধা হবে আমি আশা করব। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবা। আর আশা রাখি সবাই যে যেখানে আছো ভালো আছো। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পদার্থবিজ্ঞানের তরঙ্গ অধ্যায়ের তরঙ্গের উপরিপাতন নীতিটা দিয়ে। এই নীতিটা কি একটু দেখো। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, খেয়াল করো এই কণাটার অবস্থা এবং এই কণাটার অবস্থানটা। প্রথমে নিচের চিত্রটার দিকে না তাকিয়ে উপরেরটার দিকে একটু তাকাও। এদিক থেকে একটা তরঙ্গ এইভাবে আসছে এবং এদিক থেকে একটা তরঙ্গ এইভাবে আসছে, কিন্তু এই বিন্দুটাতে যখন দুটো তরঙ্গ আসলো তখন একটা তরঙ্গ এদিক থেকে আসলো আর একটা তরঙ্গ এদিক থেকে আসলো। এবার দ্বিতীয় চিত্রটার দিকে তাকাও। এই তরঙ্গটা এর উপরে যে দিক দিয়ে আসলো এও একই রকম অবস্থায় আসছে, যার কারণে কণাটা তার পজিশনটা চেঞ্জ করে এখানে নিয়ে আসলো। তার মানে আমরা কি বলতে পারছি দেখো, এখানে এই কণাটার উপরে দুটি তরঙ্গ বিপরীত দশায় মিলছে, আর এই জায়গায় তরঙ্গটা একই দশায় মিলছে। তাহলে তরঙ্গের উপরিপাতন নীতি হবে যে কোনো একটা কণার উপরে যদি একই সময়ে দুটা তরঙ্গ একই দিক থেকেও হতে পারে, বিপরীত দিক থেকেও হতে পারে, যদি তারা আপতিত হয় তাহলে কোন দিক থেকে আপতিত হচ্ছে তার উপর নির্ভর করে তরঙ্গের উপরে যে কণাটা আমরা নিচ্ছি তার একটা লব্ধি সরণ আমরা পাবো। সেই লব্ধি সরণটা যদি বিপরীত দশা থেকে আসে তাহলে দেখা যাবে একরকম পাবো, আর যদি সমদশায় দোনোটা তরঙ্গ মিলে তখন তাদের লব্ধিটা আরেক রকম পাবো। অর্থাৎ এই লব্ধিটা আসলে এই দুইটা আলাদা আলাদা যে তরঙ্গ দেখতে পাচ্ছ তাদের ভেক্টর যোগফলের সমান হবে। অর্থাৎ দেখো, কোনো কণার উপরে একই সময়ে দুটি তরঙ্গ আপতিত হলে সাম্য অবস্থান, অর্থাৎ এই যে এই পজিশনটা, এটা কণাটা সাম্য অবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। তোমরা ভেক্টর অলরেডি ভেক্টর কি বুঝেছো। আর এখানে এখন আমরা তরঙ্গের সরণের সমীকরণকে সাধারণ প্রথম যে দুটো ক্লাস তোমরা দেখেছো সেখানে জানো যে আমরা তরঙ্গগুলিকে তরঙ্গের সরণটাকে ওয়াই দিয়ে লিখি। তাহলে এটা যদি আমার লব্ধি সরণটা হয়, এই লব্ধি সরণটা হবে যে দুটো তরঙ্গ তুমি নিচ্ছ। ধরো প্রথম চিত্রটার জন্য এই ব্লু কালারের তরঙ্গটার সরণ যদি y1 হয়, রেড কালারের তরঙ্গটা যদি y2 সরণ হয়, তাহলে তাদের ভেক্টর যোগফল y1 প্লাস y2, অথবা যদি দিকটা বিপরীত দিক হয় তাহলে y1 মাইনাস y2 ভেক্টরের নিয়ম অনুসারে সেটা হবে। এখানে এইটাও একটা ভেক্টর রাশি হিসেবে আসবে, y1টাও অবশ্যই একটা ভেক্টর রাশি, y2টাও ভেক্টর রাশি। তাহলে তাদের যে দুটা তরঙ্গ দেখতে পাচ্ছ তাদের লব্ধিটা তাদের আলাদা আলাদা যে সরণ তুমি পাবে সেই সরণগুলি যোগ করলে তুমি যে জিনিসটা পাবে, শুধু যোগ না, ভেক্টর যোগ নিয়ম অনুসারে ভেক্টরের যোগ যদি করি তারপরে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হবে এই উপরিপাতন নীতি অনুসারে লব্ধির সরণ।
এই হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি, এবং এই নীতিটা কাজে লাগিয়ে আমরা কিন্তু সামনে যেই পড়াগুলি পড়বো সেটা এই নীতিটা অবশ্যই ব্যবহার করতে আমাদেরকে হবে। যেমন দেখো, আমরা এখানে এই ছবিটাতে একটু দেখো, ইন ফেজ অর্থাৎ এই তরঙ্গটা দেখো এদিকে যাচ্ছে, এই তরঙ্গটা সেম অর্থাৎ এই প্রথম তরঙ্গটা এবং দ্বিতীয় তরঙ্গটা, এই দুটো তরঙ্গেরই দশা একই রকম। একই রকম হওয়ার কারণে এই দুটাকে যখন তুমি রেজাল্টেন্ট করবে বা লব্ধি বের করতে চাইবে, তখন তার লব্ধিটা হবে এই দুটো থেকে, এই যে দেখো এইদিকে বড় এদিকেও বড়, অর্থাৎ এই দুটার রেজাল্ট মিলে হবে এই অংশটুকু, এবং এই দুটো রেজাল্ট মিলে হবে এই অংশটুকু। এখন আমরা জানি যে এটাকে বলে বিস্তার, তার মানে একই দিকে হওয়ার কারণে নিচের দিকে এর বিস্তারটা এই দুইজনের ডাবল হয়ে গেল, এই দিকে এই দুইজনের ডাবল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সমদশায় বা ইনফেজ অবস্থায় থাকলে তুমি এরকম পাবে। কিন্তু যদি তরঙ্গটা, যে দুটো তরঙ্গ তুমি যোগ করছো তারা যদি বিপরীত দশায় একটা আটটার উপরে মিলিত হয়, সেই ক্ষেত্রে রেজাল্টেন্ট হবে জিরো, যার কারণে এই বিন্দুটা দেখো যেখানে ছিল সেই জায়গায় রয়ে গেল, কিন্তু এ উপরে উঠে গেল। তার মানে এই দুটো তরঙ্গের বিস্তার ডাবল হয়ে কণাটা পজিশনটা এখানে আসলো, আর এখানে বিপরীত দশায় আসার কারণে তার অবস্থানটা সে যেখানে ছিল সেই জায়গায় আছে। কেন? কারণ এদিকের জন্য প্লাসে যদি এদিকের জন্য মাইনাসে যদি হয়, এটা প্লাসে, তাহলে এ প্লাস মাইনাসে, দ্যাট মিনস এটা এ মাইনাস এ যদি হয় তাহলে জিরো হয়ে যায়, বিস্তার নাই। বিস্তার না থাকার অর্থ হচ্ছে সে যেভাবে যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকে যাবে, তার লব্ধি তুমি কোনো লব্ধির জন্য আলাদা করে বিস্তার পাবে না। বিপরীত দশার ক্ষেত্রে আমরা সাধারণত এই তরঙ্গের উপরিপাতনের নিয়ম অনুসারে এটা প্রকাশ করতে পারব। আবার দেখো এখানে আরেকটু আমি জুম করে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। যেমন দেখো, এই যে দুটো তরঙ্গ খেয়াল করো, এখানে একেবারে ডায়ামিটার হিসেবে দেওয়া কিভাবে আসতে পারে। যেমন ধরো এই অরেঞ্জ কালারের এখানে আমার একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, আর আমি ধরলাম এই যে ব্লু কালারের আর একটা তরঙ্গের উপরিপাতন হলো। উপরিপাতন মানে একটা আরেকটার উপরে আপতিত হচ্ছে। হওয়ার পরে এই দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে তাদের রেজাল্টেন্ট বা সুপার পজিশন যখন হলো, তখন তাদের লব্ধি আমি যেটা পাবো সেই লব্ধিটা এই ডট লাইন দিয়ে দেখো প্রকাশ করা আছে। তাহলে এটা কেন এরকম হলো দেখো খেয়াল করে, এখানে 0.5, এখানে 0.1, তাহলে এই দুটোর বিস্তার যোগ করলে আমার আসবে প্রায় 1.5। দ্যাট মিনস এই দেখো 1.5 আস্তে আস্তে এটা নিচের দিকে সেই অনুপাতে নামতে থাকবে, এদিকেও তাই। এই যে এখানে আছে -0.5, এটা হচ্ছে -1, দ্যাট মিনস এটাও অলমোস্ট 1 -1.5 এর কাছাকাছি লব্ধিটি হবে। একইভাবে এই জায়গাটা শুধু খেয়াল করো, এখানে ব্লুটা আছে 1 আর অরেঞ্জটা আছে 0.5, কিন্তু সেটা নেগেটিভ। তার মানে এটার লব্ধিটা খেয়াল করে, এই ডটটা লব্ধিটা এই যে 0.5 এর বরাবর। একইভাবে এটা নেগেটিভের দিকে, এটা আবার পজিটিভের দিকে, এভাবে করে আমরা লব্ধির লব্ধির বিস্তারের পয়েন্টগুলি যদি পেয়ে যাই, তাহলে টোটালটা যোগ করলে আমার রেজাল্টেন্ট যে তরঙ্গটা পাবো বা লব্ধি তরঙ্গটা পাবো সেটা বের করতে পারবো যে কোনো পয়েন্টের জন্য। এটা হচ্ছে তরঙ্গের উপরিপাতনের নীতি, এবং এই নীতিটা পরীক্ষায় তোমাদের বিবৃতি আকারে 1 নম্বরে যে কোশ্চেনগুলি থাকে এগুলিতে আসে, তখন ব্যাখ্যা সহ এভাবে বুঝিয়ে দিতে হবে। এরপর আসো, এই যে তরঙ্গের উপরিপাতন নীতিটা আমরা পড়লাম, এই নীতিটার সাহায্যে এখন আমরা স্থির তরঙ্গ, আমরা তরঙ্গের প্রথম অধ্যায়ে কিন্তু তরঙ্গের প্রকারভেদের মধ্যে এই স্থির তরঙ্গ নামে এক প্রকার তরঙ্গ পড়েছিলাম। সেই স্থির তরঙ্গটার এখন আমাদেরকে সেখানে সংজ্ঞা হিসেবেও একবার পড়ানো হয়েছে, এখানে আবার সংজ্ঞার সাথে তার গাণিতিক যে রূপটা তোমাদের লাগবে এবং সেটার সাহায্যে যা যা কাজ করতে হবে এটা তোমাদেরকে এখন আমি দেখাবো। তাহলে দেখো স্থির তরঙ্গ কাকে বলে আমরা সেখানেও পড়েছি, আবার এখানে দেখাচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, এটা একটা মনে করো
ভায়োলেট কালারের একটা তরঙ্গ এক্স অক্ষের ধরো পজিটিভ দিকে আসছে, আরেকটা এই ব্লু এক্স অক্ষের নেগেটিভ দিকে আসলো। এখন আমরা করতে চাচ্ছি কি, দুটো তরঙ্গেরই বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক সবকিছু সেম ধরে নিয়ে আমরা দুটো তরঙ্গ, শুধু পার্থক্য কি একটা এক্স অক্ষের পজিটিভ দিকে আসছে আর একটা নেগেটিভ দিকে আসছে। এই দুটো তরঙ্গের তাহলে যদি উপরিপাতন আমি করি কোনো একটা জায়গায়, তাহলে এই যে যে লব্ধিটা এতক্ষণ উপরিপাতনের নিয়ম অনুসারে দেখালাম, তাহলে এই তাদের রেজাল্ট হবে এই চিত্রটা, ২ নম্বর চিত্রটা। এবং এই ২ নম্বর চিত্রে যে তুমি যেই জিনিসটা এখন আকৃতিটা পেলে, এই নীল এবং পিঙ্ক বলো বা ভায়োলেট বলো, এই দুটো ভিন্ন রঙের তরঙ্গের অবস্থান এখন যে আকৃতিতে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে স্থির তরঙ্গ। তার মানে স্থির তরঙ্গের সংজ্ঞা দিতে গেলে আমাকে কি করতে হবে একটু দেখো। কোনো মাধ্যমের একটি সীমিত অংশে সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ একই মানের বেগে কিন্তু যাবে, একই মানের বেগে, কিন্তু দিকটা কি হবে, বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে একে অপরের উপর আপতিত হলে যে তরঙ্গের উদ্ভব হবে তাকে আমরা বলবো স্থির তরঙ্গ। তার মানে এই দুটো তরঙ্গ খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার সবকিছু সেম এবং একই বেগে দুই দিক থেকে যদি একটা আরেকটার উপর আপতিত হয়, তাহলে আমি যেই নতুন যে তরঙ্গটা আমি সৃষ্টি করতে এখানে পারলাম, সেটাই আমার স্থির তরঙ্গ। এখন এই যে পরীক্ষাগারে আমরা মেলডিস এক্সপেরিমেন্ট নামে একটি এক্সপেরিমেন্ট তোমাদের আছে সম্ভবত। এখন সিলেবাস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা সিলেবাসে আছে, বাট যদি নতুন করে সিলেবাসে কোনো চেঞ্জ থাকে সেই ক্ষেত্রে থাকবে কিনা জানি না। তবে আমরা এই স্থির তরঙ্গের যেই অধ্যায়টা পড়ছি আর কি, অধ্যায়ের মধ্যে আমাদের এই মেলডিস এক্সপেরিমেন্টে তোমরা স্থির তরঙ্গেরই এই ব্যবহারিক হিসেবে একটা জিনিস পাওয়া, যেটা এখানে একটা যন্ত্রের মধ্যে, এটা কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা স্থির তরঙ্গের একটা রূপ। এবং এই জিনিসটা করার জন্য পরীক্ষাগারে আমাদের একটা বিশেষ যন্ত্র আছে। সেই যন্ত্রে এখানে এই সাদা যে অংশটা দেখতে পাচ্ছ এটা একটা সুতা, অর্থাৎ সুতার মধ্যে একটা ওয়্যার ঝুলিয়ে আমরা এখানে যখন একটা কম্পনের সৃষ্টি করব এই সুতার উপরে, তখন এখানে একটা এরকম স্থির তরঙ্গের আকৃতি তুমি দেখতে পাবা। এবং এই শেপটা যা দেখতে পাচ্ছ এই জায়গায়, এখানে ঠিক সেম জিনিসটা তুমি এক্সপেরিমেন্টালি দেখতে পারবে। এখন এই দেখো, শুধু যে আমরা আট তরঙ্গের ক্ষেত্রেই এরকম পাবো তা না, আমরা যে লম্বিক তরঙ্গ পড়েছি সেই ক্ষেত্রেও এই স্থির তরঙ্গের ব্যাপারটা এভাবে করে বোঝানো যায়। এটা আপাতত তোমাদের মানে বোঝানোর জন্য রেখেছি। এটা দেখলে দেখতে পারো যে একটা স্থির তরঙ্গ যদি মনে করো যে তার এই এদিক থেকে খোলা প্রান্ত থেকে এখানে গিয়ে বিপরীত দিক থেকে উপরিপাতন যদি এভাবে হয়, তাহলে এই পাশে একটা আমরা যে বিন্দুটা পাবো একটু পরে দেখবা, এটার একটা নাম তখন এরকম হবে। আবার যদি এদিক থেকে এসে এখানে হয়, এখান থেকে বিপরীত দশায় গিয়ে আবার এখানে খোলা মুখ তুমি পাবা। এভাবে করে এই স্থির তরঙ্গের তোমার সুস্পন্দন নিস্পন্দন বলে দুটো বিন্দু আমরা ডিনোট করব, একটু পরে দেখব। সেই জায়গাগুলি তখন আমাদেরকে ক্যালকুলেশনেও দেখাতে হবে কিভাবে আসে। তাহলে আমরা এখন স্থির তরঙ্গ চিনলাম। এবার আসো আমরা এই স্থির তরঙ্গের সমীকরণটা কিভাবে বের করি, বা এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, এই স্থির তরঙ্গের সমীকরণগুলি এখানে এখন হয়তো সিম্বল দিয়ে প্রকাশ করব, কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য যেটা আসবে হয়তো একটা সমীকরণের রূপ দিয়ে দিবে, তোমাকে হয়তো এটা সমাধান করতে বলবে বা কোনো একটা কিছু বের করতে দিতে পারে। এখন দেখো, এটা সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই আমি যে গত ক্লাসে অগ্রগামী তরঙ্গের সমীকরণ পড়িয়েছি সেটা তোমাদের বুঝে আসতে হবে বা সেটা জানা থাকতে হবে। এখানে আমরা স্থির তরঙ্গের সংজ্ঞা থেকে জানলাম যে এক্স অক্ষের পজিটিভ দিকে একটা তরঙ্গ যাচ্ছে এবং নেগেটিভ দিক থেকে আরেকটা সেম তরঙ্গ একটা আরেকটার উপরে পরিপাতন হলে আমার স্থির তরঙ্গ হয়।
তাহলে আমার এখানে প্রথম তরঙ্গ যেটা এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে মনে করো, সেই তরঙ্গটার সমীকরণকে আমি লিখতে পারি এই অবস্থায়। এটা কোত্থেকে আসছে এখন যদি ম্যাডামকে জিজ্ঞেস করো, তাহলে তোমাদেরকে আমার গত ক্লাসটা দেখতে হবে। তার মানে এটা যারা গত ক্লাস দেখছো তাদের জন্য খুবই ইজি। প্রথম সমীকরণ, প্রথম এক্স অক্ষের ধনাত্মক দিকে যে তরঙ্গটা যাচ্ছে তার জন্য সরণ y1 ইজ ইকুয়াল টু যদি ধরি, তাহলে পাবো বিস্তার a sin twice pi by lambda vt minus x। এখানে একটা জিনিস বলে রাখি, দেখো আমরা যেহেতু স্থির তরঙ্গের সংজ্ঞায় পড়েছি যে দুইটা তরঙ্গেরই বিস্তার, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে, তাহলে আমরা প্রথমটার সরণ যেটা পাচ্ছি, আবার যেটা নেগেটিভ দিক থেকে আসছে সেই তরঙ্গের সমীকরণটা হবে দেখো y2 is equal to a sin twice pi by lambda vt plus x। এখানে একটা জিনিস দেখো, প্লাস এক্স কেন? কারণ এটা এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে নেগেটিভ নেগেটিভ অক্ষের দিকে আসছে, অর্থাৎ মাইনাস এক্স বরাবর বিপরীত দিক থেকে আসছে, যার কারণে এটা আসলে মেনলি মাইনাস একটা সূত্রে ইন ব্র্যাকেট দিয়ে মাইনাস মাইনাস এক্স, দ্যাট মিনস এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে প্রথমটা এক্স অক্ষের পজিটিভ দিকের সমীকরণের জন্য ভিটি মাইনাস এক্স, আর এক্স অক্ষের নেগেটিভ দিকের দিকে যে সমীকরণটা তরঙ্গটা আসছে তার জন্য ভিটি প্লাস এক্স। তাহলে এই দুটো সমীকরণেরই দেখো বেগ সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম, বিস্তারও সেম, শুধু তাদের মধ্যে পার্থক্য কি? দিকটা, একটা যাচ্ছে পজিটিভ এক্স অক্ষের দিকে আর একটা নেগেটিভ এক্স অক্ষের দিকে। এখানে আমরা দোনোটারই দিক অলরেডি চেঞ্জ করে ফেলেছি। তাহলে আমরা এখন কি করব, আমরা এখানে সমীকরণ যে দুটো তুমি দেখতে পাচ্ছ এই দুটো সমীকরণ হচ্ছে জাস্ট প্রথমটা এবং দ্বিতীয় সমীকরণটা তরঙ্গটার জন্য সমীকরণ, কিন্তু আমরা এখানে এখন এই যে এই আকৃতিটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এই পুরো জিনিসটাকে যে শেপে তুমি দেখতে পাচ্ছ, এর জন্য সমীকরণটাকে যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমার এটা কি করতে হবে, একটু আগে যে উপরিপাতন নীতি করলাম সেই নীতি অনুসারে তার লব্ধি বের করতে হবে। তাহলে আমার লব্ধি কি? y is equal to y1 plus y2। এখানে একটা জিনিস দেখো, আমরা y1 plus y2 কিন্তু আমরা একটু আগে পড়ছি যে বিপরীত দিক থেকে আসলে নেগেটিভ, অর্থাৎ ভেক্টর যোগফল যদি হয় তাহলে y1 minus y2 হওয়ার কথা, তাই না? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু দেখো আমি অলরেডি এখানে দ্বিতীয় যেটা আছে তার দিকটা চেঞ্জ করেই সমীকরণটা লিখে ফেলছি। তাহলে আমি এখানে যে আবার মাইনাস দিয়ে আলটিমেটলি এটা তাহলে আবার একই দিক হয়ে যায়, যার কারণে এইটাকে আমরা প্লাস করে লিখলাম, ভেক্টর যোগফল করলাম। তাহলে আমার এখন কি দাঁড়াবে, এর y1 জায়গায় y1 এর মান লিখবো, y2 এর জায়গায় y2 এর মান লিখবো। তাহলে এই দুটো সমীকরণে এটা যদি কমন নিয়ে ফেলি তাহলে আমার এটা থাকতেছে আসলে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সেই অনুসারে যদি আমি এই সমীকরণটাকে লিখি তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। আমি তোমাদেরকে একটু ক্যালকুলেশনটা সামান্য দেখিয়ে দিই, কারণ এটা তোমাদের জন্য একটা নতুন জিনিস। দেখো এখানে এই অংশটুকু হচ্ছে সাইন সি, এই অংশটুকু হচ্ছে সাইন ডি। তাহলে সাইন সি এবং সাইন ডি এর সূত্র কি? এ যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এ তো আমার বাইরেই আছে, তারপরে সাইন সি এবং সাইন ডি এর সূত্র হচ্ছে 2 সাইন সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে টোয়াইস পাই বাই ল্যামডাটা খেয়াল করো, এটা কমন আছে, তাহলে আমি টোয়াইস পাই বাই ল্যামডাটাকে রেখে নিচে কি করব, এই এই জায়গাটা এটা হচ্ছে ভিটি মানে সি, ভিটি মাইনাস এক্স এটা হচ্ছে সি, প্লাস কি হবে ডি মানে ভিটি প্লাস এক্স, কারণ আমি টোয়াইস পাই বাই ল্যামডা কমন নিয়ে রেখেছি আগে। তাহলে প্লাস কি হবে ভিটি প্লাস ভিটি প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে একটা 2 হবে, কারণ সূত্র হচ্ছে সাইন সি প্লাস
ডি ডিভাইডেড বাই 2 ইনটু, এখানে প্লাস হবে না, ইনটু কস, একই রকম ভাবে কস টুয়াইস পাই বাই ল্যামডা সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, মানে ভিটি মাইনাস এক্স মাইনাস ভিটি, এই যেটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স, লিখেটা একটু কি হচ্ছে দেখে নাও, ডিভাইডেড বাই 2, আমি তো মুখে বলছি, একটু দেখো। এখন দেখো তাহলে এখানে খেয়াল করো, ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স, তাহলে এই মাইনাস এক্স এবং মাইনাস এক্স চলে যাবে। তাহলে এখানে এই যে দেখো আলটিমেটলি থাকলো কি সাইন, এই 2টাকে আমরা এর সাথে নিয়ে এই জায়গায় লিখে ফেললাম, 2a লিখে ফেললাম, সাইন এই টুয়াইস পাই বাই ল্যামডা, তাহলে 2vt, একটা ভিটি এ একটা ভিটি প্লাস আছে দুটোই, তাহলে কি হবে 2vt ডিভাইডেড বাই নিচে একটা 2 আছে, তাহলে উপরে নিচে 2 চলে যাবে, থাকবে কি এই টুয়াইস পাই বাই ল্যামডা তোমার যেটা আগে ছিল সেটার সাথে ইনটু ভিটি শুধু থাকবে। কসেটটার কি হবে, এখানে ইনটু কসেটটার কি হচ্ছে দেখো ভিটি, এখানে দেখো মাইনাস ভিটি, এই ভিটিটা খেয়াল করো, ভিটি মাইনাস এক্স মাইনাস ভিটি মাইনাস এক্স, তার মানে ভিটির সাথে ভিটি চলে যাবে, থাকবে মাইনাস 2x বাই 2। এখন কস অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি কি টুয়াইস পাই বাই ল্যামডা, এখানে থাকলো আসলে এরকম টুয়াইস পাই বাই ল্যামডা মাইনাস 2x ডিভাইডেড বাই 2 থাকবে আর কি। তাহলে সেটা যদি থাকে, খেয়াল করো উপরে নিচে 2 চলে যাবে, cos অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু cos x, তাহলে এই জায়গায় অ্যাট লাস্ট কি থাকলো, এই cos 2 পাই বাই ল্যামডা এক্স, অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমি করে দেখাই নাই, এখানে এখন আবার তোমাদের জন্য করে দেখালাম, যদি কারো বুঝতে সমস্যা হয় আবার বইয়ের হেল্প নিবে, বা এই জিনিসটা যে আমি বললাম মুখে একবারে দেখে যদি বুঝতে না পারো জিনিসটা আবার দেখবে, বুঝিয়ে দিলাম। তাহলে দেখো এখন আমরা যে কাজটা করব, এই যে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই জায়গা থেকে কিভাবে আমরা যে জিনিসটাকে নিতে চাচ্ছি সেটা কি আসলো, তার মানে এই যে a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস এক্স, a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt প্লাস এক্স, এই দুটোকে ক্যালকুলেশন করে আমি যে এই অংশটুকু পেলাম, তাহলে দেখো এই পুরো অংশটুকুর আমি sin টুয়াইস পাই বাই ল্যামডা vt এক্স কে আলাদা রেখে টুয়াইস এর সাথে যদি cos টুয়াইস পাই বাই ল্যামডা এক্স রাখি, তাহলে এটা ইকুয়াল টু আমি এরকম একটা জিনিস লিখি। এখন এটা কেন লিখবো, কি কারণ, দেখ একটু পরে দিই। এখানে একটা জিনিস দেখো, আমরা এখন কি লিখবো, লিখলাম কি দেখো, এই টুয়াইস এ এবং কস, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই দোনোটাকে একসাথে ক্যাপিটাল এ ধরে ফেললাম, ধরে সাইনের বাকি যেটা আছে সেটা লিখলাম। এই y is equal to ক্যাপিটাল এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি, এই সমীকরণটাই হচ্ছে একটা স্থির তরঙ্গের সমীকরণ, যেখানে এই যে আমি কি করলাম দেখো, ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু টুয়াইস এ কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স, এবং এটা হচ্ছে কি, এই মানটা হচ্ছে এই যে তুমি স্থির তরঙ্গটা পেলে তার এই শেপটার বিস্তার, ক্যাপিটাল এটা হচ্ছে নতুন যে, তার মানে এই যে এখন ছবিতে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই পুরো চিত্রটার সমীকরণকে এই ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি দিয়ে প্রকাশ করব, এটাই তার সমীকরণ, যেখানে তার বিস্তারের রাশিমালাটা হচ্ছে টুয়াইস এ কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স। এখন এই যে এর মানটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত হবে এটার উপর নির্ভর করে এখানে তুমি প্রত্যেকটা বিন্দুকে আলাদা আলাদা বের করতে পারবে, কারণ দেখো এখানে এর সর্বোচ্চ মান হতে পারে, যেহেতু কস এর সর্বোচ্চ মান হচ্ছে
+-1 আর সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে আমি এই পুরো রাশিটা যদি 0 হয়, a = 0 হবে। আবার a এখানে যদি cos এর মানটা +-1 এ আনতে পারি, তাহলে বিস্তারের মান হবে +-2a। তার মানে যদি ক্যাপিটাল A এর সর্বোচ্চ মান +-2a হয়, তাহলে তার ওই স্থির তরঙ্গের বিস্তারটা সর্বোচ্চ হবে, অর্থাৎ এই পয়েন্টটাকে সে বোঝাবে। আর যেখানে বিস্তার সর্বনিম্ন হবে, মানে এইগুলো যদি 0 হয়, তাহলে এই যে বিন্দুগুলি দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলিকে তুমি পাবে। এবং এই সমীকরণটা, এই যে ক্যালকুলেশনটা করে দিলাম, তোমাদের একটা প্রশ্ন আসে যে এরকম একটা সমীকরণটা জাস্ট দিয়ে y = sin λ শুধু vt দিয়ে বলবে যে এই সমীকরণ কেন, এই সমীকরণটাই কেন স্থির তরঙ্গের সমীকরণ, বা এটা কি কারণে স্থির তরঙ্গের সমীকরণ হিসেবে তোমাকে দেখাচ্ছে। এর কারণ হচ্ছে, দেখো, আমরা একটা অগ্রগামী তরঙ্গ যখন পড়েছি, সেখানে vt - s অথবা vt + s জাতীয় একটা রাশি তার সাথে থাকে। কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে দেখো, ক্যালকুলেশনটা করে যে সমীকরণটা তুমি পেলে, সেখানে ভিটির পরে -x বা +x জাতীয় কোনো রাশি তোমার ক্যালকুলেশনে পাওয়া যায়নি। তার মানে এটা হচ্ছে ঠিক y = a sin ωt দিয়ে আমরা প্রথম অগ্রগামী তরঙ্গ বোঝানোর সময় যে একটা নির্দিষ্ট বিন্দুর জন্য নির্দিষ্ট সময়ের যে কণার পজিশন চিন্তা করতাম, সেই সমীকরণের মতো। অর্থাৎ এটা একটা, এই যে যেই কণাটা নিয়ে বিবেচনা করবা, সেটা ওই জায়গায় স্থির, ও ওই জায়গা থেকে কোনো বিন্দুর সাথে তার সাথে অগ্রগামী তরঙ্গের মতো ওই বিন্দুটা স্টার্টিং পয়েন্ট বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দূরত্বের সাথে তুলনা করার অবস্থার সমীকরণ আমাকে দেখাতে পারে না। এই কারণে এটা হচ্ছে একটা স্থির তরঙ্গের সমীকরণ। তাহলে স্থির তরঙ্গ এবং অগ্রগামী তরঙ্গের এটা একটা পার্থক্য। কিন্তু দেখো, y = a sin λ vt - x এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, আর y = a sin λ vt হলো স্থির তরঙ্গের সমীকরণ। হ্যাঁ, অর্থাৎ এখানে -x কিছু থাকবে না, আর এর বিস্তার যেটা হবে স্থির তরঙ্গের ক্ষেত্রে, সেই বিস্তারটা দেখবা ওই দুটো তরঙ্গ ছাড়া তো স্থির তরঙ্গ তৈরি করা যায় না। তাহলে তাদের লব্ধির যে বিস্তারটা তুমি পাবে, সেই লব্ধি বিস্তারটাই হচ্ছে নতুন স্থির তরঙ্গটার বিস্তার। এই হচ্ছে আমার স্থির তরঙ্গের সমীকরণ। এখন স্থির তরঙ্গের এই যে বিস্তার, আমরা একটু আগে বললাম যে এই জিনিসটাকে বিস্তার বলে। তাহলে এই বিস্তারটা কখন সর্বোচ্চ এবং কখন সর্বনিম্ন হবে, এটার উপর নির্ভর করে বিস্তারটাকে দুটা বিন্দু তোমাকে খুঁজে বের করতে হবে। একটা বিন্দু হচ্ছে সুস্পন্দন বিন্দু, যেটা খেয়াল করো, এটা আমার একটা স্থির তরঙ্গ। যেই স্থির তরঙ্গের যেই বিন্দুগুলিতে বিস্তার সর্বোচ্চ হয়, সেই বিন্দুটাকে বলা হয় সুস্পন্দন বিন্দু। আর নিস্পন্দন বিন্দু বলে আরেকটা বিন্দু পাবে, যে বিন্দুগুলিতে বিস্তার সর্বনিম্ন বা 0 হয়, সেই বিন্দুটাকে বলবো আমরা নিস্পন্দন বিন্দু। একটা জিনিস মনে রাখো, অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রেও বিস্তার আছে, বিস্তার সর্বোচ্চ জানো, সর্বনিম্ন জানো, কিন্তু ওদেরকে সুস্পন্দন এবং নিস্পন্দন বিন্দু বলে না। সুস্পন্দন এবং নিস্পন্দন বিন্দুটা শুধুমাত্র স্থির তরঙ্গের ক্ষেত্রেই পাবা, এবং সংজ্ঞায় এই সংজ্ঞাটা পরীক্ষায় প্রায় আসে। সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু কাকে বলে, এদের শর্তগুলি তোমাকে বের করতে বলি, কোন শর্তে সুস্পন্দন হবে, কোন শর্তে নিস্পন্দন হবে। তাহলে তুমি যে সুস্পন্দনের সংজ্ঞা দিবে, সংজ্ঞার প্রথমে অবশ্যই থাকতে হবে যে এটা স্থির তরঙ্গের ক্ষেত্রেই যেই বিন্দুতে বিস্তার সর্বোচ্চ, সেই বিন্দুটাকে বলে সুস্পন্দন, আর যেই বিন্দুতে তরঙ্গের বিস্তার সর্বনিম্ন, সেই বিন্দুটাকে বলা হয় নিস্পন্দন বিন্দু। এখন এই সুস্পন্দন বিন্দুটা কোন শর্তে হবে, দেখো শর্তটা কি। স্থির তরঙ্গের যে সকল বিন্দুতে বিস্তার সর্বাধিক, সেগুলিকে আমরা বললাম যে সুস্পন্দন বিন্দু। কখন হবে, দেখো, x = যখন twice tan λ/4। এই ব্যাপারটা কিভাবে আসলো, এখানে একটা জিনিস দেখো, এই এর মান আমি তোমাদেরকে একটু বললাম যে এর মানটা আমি একটা করে দিচ্ছি, আরেকটা তোমরা তাহলে অটোমেটিক পাবে। এর মানটা
কখন সর্বোচ্চ হচ্ছে বা সর্বনিম্ন হচ্ছে, এটা নির্ভর করে কার উপর? এই কসের মানটার উপর। তাহলে এ ইজ ইকুয়াল টু সর্বোচ্চ হবে তখনই যদি এটা প্লাস মাইনাস কি হয়, টোয়াইস এ হচ্ছে, এটাই তো তার সর্বোচ্চ মান আসতে পারে। হ্যাঁ, তাহলে এটা কখন হবে? যদি দেখো এই কস যে মানটা তুমি লিখে রাখছো আগে পেলে, কস এই টোয়াইস পাই বাই ল্যামডা ডি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, যদি আমি দেখাতে পারি যে মানটা প্লাস মাইনাস 1 হয়, তাহলে গিয়েই আমার ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু এটা পাওয়া সম্ভব, না হলে না। তাই তো? তাহলে এই শর্তটা কখন হবে? এটা দেখো, এটা যেহেতু cos twice pi by lambda x is equal to plus minus 1 আনতে হবে। আমরা জানি যে cos এর সর্বোচ্চ মান হচ্ছে cos plus 1 মানে হচ্ছে পাই। তাহলে আমি যদি এভাবে লিখি, দেখো এই মানটা তাহলে পুরো এরকম আসে কি n পাই যদি লিখি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে হয় তুমি দেখো +1 পাবা অথবা -1 পাবো। কেন? n এর মান 0 বসাও, তাহলে আসবে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে হচ্ছে +1। n এর মান 1 বসাও, তাহলে cos পাই। cos পাই মিন্স 180। আবার 2 বসাও, আবার 1 পাবা। 3 বসাও, তার মানে n এর মান 0 থেকে n পর্যন্ত যত বসাও, যাই বসাও না কেন, এই শর্তে আমার প্রত্যেক ক্ষেত্রে +1 আর -1 মানটা আসবে। আর এই মানটা এই সূত্রে তুমি যখন দিবা, তখন বিস্তার ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু এই +-2 এই আসবে, যেটা আমার স্থির তরঙ্গের ক্ষেত্রে বিস্তারের সর্বোচ্চ মান। তাহলে এটাকে এখন ক্যালকুলেশন করে, আমার 1 এর তার দরকার নেই, আমার দরকার হচ্ছে কসের অংশ। কসের অংশ উঠেই দিলে আমি কি পাবো? টোয়াইস পাই বাই ল্যামডা, টোয়াইস পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আমি পাবো এই n পাই। n পাই। তাহলে দেখো উভয় পাশ থেকে তুমি পাইটাকে কেটে দাও, কেটে দিলে এখানে কি থাকবে? n ল্যামডা ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু থাকবে n ল্যামডা ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তুমি এই ডিস্টেন্স গুলিতে তুমি প্রত্যেকটা সুস্পন্দন বিন্দু পাবে। এখন তোমার একটা প্রশ্ন হতে পারে, এই যে আমি এখানে ক্যালকুলেশন করে পেলাম n ল্যামডা বাই 2, বাট ম্যাডাম আপনি তো এখানে লিখলেন 2n ল্যামডা বাই 4। এটা লেখার কারণটা কি? দেখো আমি উপরে নিচে একটা 2 গুণ করে দিলাম। কেন করছি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই 2টা গুণ করলে কি হবে? 2n ল্যামডা ডিভাইডেড বাই 4, এই শর্তটা তুমি পাবে। এখন দেখো এটা আমাদের এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এখানে একটা জিনিস দেখো, ধরো এটা আমার একটা এইরকম করে আমি একটা তরঙ্গের অগ্রগামী স্থির তরঙ্গ আমি এঁকে দিলাম। এটা ধরো মনে করো আমার দুই পাশ থেকে আবদ্ধ না থাকলে স্থির তরঙ্গ তৈরি হবে না, সীমাবদ্ধ স্থান লাগবে। তাহলে করে আমি এখানে এখন যে ফিগারটা পেলাম সেই হিসেবে আমার এই ক্যালকুলেশনের সাথে মিলে কিনা একটু দেখো। ধরো x ইজ ইকুয়াল টু n এর মান তো আমি বসাবো 0 থেকে n পর্যন্ত, তাহলে প্রথমটা দিব 0। তাহলে x ইজ ইকুয়াল টু যখন, সরি এখানে লিখি, x ইজ ইকুয়াল টু যখন 0 হবে তখন আমি একটা সুস্পন্দন বিন্দু পাবো, এর কথা এই ক্যালকুলেশন আমাকে তাই বলছে। তারপরে x ইজ ইকুয়াল টু যখন twice ল্যামডা বাই 4 হবে দূরত্বটা, তখন একটা সুস্পন্দন পাবো। আবার এখানে 2 বসাবো, তাহলে 4 ল্যামডা বাই 4 যখন পাবো তখন একটা সুস্পন্দন পাবো। তারপরে 3 বসাও, 3 6 হবে, তাহলে 6 ল্যামডা বাই 4 যখন হবে তখন একটা সুস্পন্দন বিন্দু পাওয়ার কথা।
তাহলে এখন তুমি এই ডিস্টেন্সে পাচ্ছ কিনা এখানে একটু দেখো। এই যে দেখো, এটা যদি আমার একদম স্টার্টিং বিন্দু হয়, মূল বিন্দু, তার মানে এক্স এর মান এখানে কি হচ্ছে? 0। এক্স ইজ ইকুয়াল টু 0, আমি একটা সুস্পন্দন বিন্দু পাচ্ছি। তারপরের দূরত্বটা কত দেখো, টুয়াইস ল্যামডা বাই 4। এই যে এই জায়গা থেকে এই দূরত্বটুকু হচ্ছে ল্যামডা বাই 4। তারপরে আবার এতটুকু পর্যন্ত যদি যায় তাহলে হচ্ছে 2 ল্যামডা বাই 4। তার মানে আমি দেখো এই 2 ল্যামডা বাই 4 দূরত্বে এই জায়গা থেকে এটা হচ্ছে এক্স এর দূরত্ব, তাহলে 2 ল্যামডা বাই 4 দূরত্বে আরেকটা সুস্পন্দন বিন্দু পাচ্ছি। তারপরে কত, 4 ল্যামডা বাই 4, দেখো 1 2 3 4, তাহলে এই জায়গায় আরেকটা সুস্পন্দন বিন্দু তুমি পাচ্ছ। তারপর 6 ল্যামডা বাই 4, তারপরে দেখো এখানে 1 2 3 4 5 6 ল্যামডা বাই 4 দূরত্বে আরেকটা। এইভাবে তুমি যেতে থাকো, তুমি প্রত্যেকটা এই পরিমাণ 0 অথবা ল্যামডা বাই 4 এর, এই যে আমি এখানে করে নিচ্ছি একটা 2 গুণ করার কারণ হচ্ছে আমি এই কথাটা বলার জন্য যে ল্যামডা বাই 4 এই দূরত্বের জোড় গুণিত প্রত্যেক দূরত্বে একটা একটা তুমি সুস্পন্দন বিন্দু পাবে। আবার বলি, ল্যামডা বাই 4, এই যে 2 4 6, ল্যামডা বাই 4 এর জোড় গুণিত প্রত্যেক দূরত্বে একটা একটা সুস্পন্দন বিন্দু তুমি পাবে। এটাই হচ্ছে স্থির তরঙ্গের সুস্পন্দন বিন্দুর শর্ত। এখন এই জিনিসটা তুমি যদি প্রথমবারে না বোঝো, বই দেখবে এবং এটা আমি যে এতক্ষণ বললাম কথাগুলি আবার দেখবে, তাহলে দেখবে যে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। একবার হয়ে গেলে এই এই সমীকরণের এই নিয়মটা অনেক জায়গায় কাজে দেবে। পরবর্তীতেও যারা ফিজিক্স নিয়ে পড়তে চাও তাদেরও অনেক কাজে আসবে এটা। এখন দেখো, আমরা সুস্পন্দন বিন্দুটা যেরকম পেলাম, নিস্পন্দন বিন্দুটা কি হবে দেখো, নিস্পন্দন বিন্দুটা একই রকম ভাবে সেই ক্ষেত্রে আমরা যে শর্তটা পাবো, এবং কাকে বলে দেখো, স্থির তরঙ্গের যে সকল বিন্দুতে বিস্তার সর্বনিম্ন হবে তাদেরকে আমরা বলবো নিস্পন্দন বিন্দু। এবং সেইটার শর্ত হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু টুয়াইস এন প্লাস 1 ল্যামডা বাই 4। একটু আগে আমি যে নিয়মে করিয়ে দিলাম ঠিক সেম নিয়মে একটু মুখে বলে দিচ্ছি। দেখো, এটা ইজ ইকুয়াল টু যখন 0 হবে তখন তোমার বিস্তার সর্বনিম্ন হবে। তাহলে এই কস এই অংশটুকুর মান 0 তখনই হবে যদি সেটা পাই বাই, কারণ আমরা যেখানে n পাই লিখেছিলাম, এখন n টুয়াইস n প্লাস 1 পাই বাই 2, অর্থাৎ পাই বাই 2। একটু আবার করে দিই এটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। সূত্রটা কি ছিল তখন, বলছি cos টুয়াইস পাই বাই ল্যামডা এক্স ইজ ইকুয়াল টু, যদি এখন আমি 0 করতে পারি তাহলে আমার বিস্তার হবে সর্বনিম্ন। এই হচ্ছে শর্ত। এখন এটা 0 সবসময় কখন হবে, এই মানটা যদি cos টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হয়, তাহলে তুমি প্রত্যেক ক্ষেত্রে এই সমীকরণে এটা ইজ ইকুয়াল টু 0 পাবা। এখানে দেখো একটু আগে ছিল cos n পাই, আমি যদি বলি যে তুমি যদি বলো যে ম্যাডাম cos n পাই বাই 2 করে দিলেই তো 0 হয়, সেই ক্ষেত্রে মনে রাখবা তুমি হয়তো প্রথম মানটার জন্য 0 পাবা, প্রথমটাই আসবে না। কেন, n পাই বাই 2 যদি করো তাহলে কি হচ্ছে দেখো, পাই বাই 2 ইজ ইকুয়াল টু, যদি এই মানটা যদি এটা না, এখন যেটা লিখলাম টয়েস এন প্লাস 1 পাই বাই 2 না লিখে যদি শুধু n পাই বাই 2 লিখতে, সেই ক্ষেত্রে n এর মান প্রথমে 0 দিতে হবে। তাহলে 0 দিলেই তো এটা cos 0 আসবে, cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, তার মানে এই 0টা তো তখন আর আসছে না। তাহলে তখন তুমি সব ক্ষেত্রে 0 পাবা না, কিন্তু যখন তুমি টয়েস এন প্লাস 1 পাই বাই 2 দিবা তখন n এর মান 0 থেকে n পর্যন্ত ইনফিনিটি যতই বসাও প্রত্যেক ক্ষেত্রেই তুমি এই মানটা 0 পাবা। কেন, একটা দেখো প্রথমটা 0 বসাও, তাহলে এটা 0 হবে পাই বাই 2,
cos pi by 2 is equal to 0, 1 দাও 3 pi by 2, 2 দাও 5 pi by 2, এভাবে যতই দিবা n এর মান কোনো গ্যাপ দিয়ে তো তুমি বসাতে পারবে না, কারণ মানটা ধারাবাহিক, 0 থেকে 1 2 3 এভাবে যেতে হবে। তাহলে যাই বসাই না কেন এই টার্মটা তখন 0 আসবে, তার মানে ওই শর্তে বিস্তার হবে আমার সর্বনিম্ন। এই কারণে এইটারই পরবর্তীতে ক্যালকুলেশন করে তুমি পাবা x is equal to এই বিন্দুগুলিতে তুমি একটা একটা নিস্পন্দন বিন্দু পাবে। তার মানে একটু আগে আমরা x অক্ষের যে বিন্দুগুলি x is equal to যে বিন্দুগুলি পেলাম, এই হিসেবে এই চিত্রে দেখো x is equal to প্রথমে n is equal to 0 বসাও, তাহলে কত আসবে ল্যামডা বাই 4, প্রথমটা আসবে ল্যামডা বাই 4, তারপরে দ্বিতীয় ডিস্টেন্সটা কি আসবে 1 বসাও, 3 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, তারপরেরটা আসবে 5 ল্যামডা বাই 4, এভাবে এরপরে 7 আসবে, এভাবে আপ টু যা আসে এই দূরত্বে একটা একটা তুমি নিস্পন্দন বিন্দু পাবে। এখানে চিত্রে আবার দেখে নাও, এই যে দেখো প্রথমটা কত দূরত্বে, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 4, তাহলে প্রথম ল্যামডা বাই 4 ডিস্টেন্স এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টে পর্যন্ত তুমি এসে একটা নিস্পন্দন বিন্দু পেলে, এই যে যেখানে বিস্তার 0। এরপরে দেখো 1 ল্যামডা বাই 4, 2 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4 ডিস্টেন্সে আরেকটা নিস্পন্দন, 5 ল্যামডা বাই ডিস্টেন্সে আরেকটা, 7 ল্যামডা বাই ডিস্টেন্সে আরেকটা নিস্পন্দন বিন্দু তুমি পাবে। এভাবে তার মানে একটু আগে দেখালাম যে ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক দূরত্বগুলিতে তুমি একটা একটা সুস্পন্দন বিন্দু পেলে, আর ল্যামডা বাই 4 এর বেজোড় গুণিতক দূরত্বগুলিতে একটা একটা নিস্পন্দন বিন্দু পেলে। এখানে আমি এই জিনিসটা তোমাদের একটু তোমরা খেয়াল করো, এই যে ল্যামডা বাই 4 ডিস্টেন্সটা পাওয়া তোমরা অনেকে হয়তো জানো, কিন্তু তারপরে আমি একটু তোমাদেরকে এটা আবার একটু কিভাবে ল্যামডা বাই 4 ডিস্টেন্সটা বের করছো। এটা মনে করো আমার এটা একটা পূর্ণ তরঙ্গ, ঠিক আছে, এটুক পূর্ণ তরঙ্গ, তার মানে এই যদি এখন স্থির তরঙ্গের জন্য আঁকো এটা হলো এরকম, তাই না, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কত বলো, এটা হচ্ছে ল্যামডা, এই ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা। এখন দেখো এই যে এতটুকু এটাকে 2 ভাগ করে ফেললাম, এখানে আরেকটা ভাগ আছে মনে করো, তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা ল্যামডা বাই 4, এটা ল্যামডা বাই 4, দ্যাট মিন্স একটা ল্যামডাকে 4 ভাগ করলে প্রত্যেকটা ভাগই তো এক একটা ল্যামডা বাই 4। এই জিনিসটা যদি বোঝো তাহলে এতক্ষণ আমি যে কথাগুলি বললাম এগুলি বুঝে যাবে। হ্যাঁ, ল্যামডা বাই 4 ডিস্টেন্সটা মাথায় রাখতে হবে, এবং মনে রাখবা এই তোমাকে যদি কোনো জায়গায়, এখন দেখো আমরা এই জায়গা থেকে যে জিনিসগুলি পড়লাম এগুলি থেকে একটা কোশ্চেন আমি যদি এখন করি যে পরপর দুটো নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে, তুমি ক্যালকুলেশন করলেও পাবা, আবার তুমি একটা ফিগার দেখলেও বুঝে যাবা যে দুটো নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব, তার মানে কি দেখো ল্যামডা বাই 2 ডিস্টেন্স। এখন তুমি ক্যালকুলেশনে একটু, যেহেতু এটা করা আছে এটা বলছি, এই অংশটা থেকে এই অংশটা বাদ দাও, দেখো ল্যামডা বাই 2 আসে কিনা, অর্থাৎ তোমাদের কোশ্চেন আসবে পরপর দুটো নিস্পন্দন বিন্দু অথবা দুটো সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, আবার এরকমও আসতে পারে যে একটা নিস্পন্দন এবং একটা সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, সেটা তোমরা ফিগার দেখেও সরাসরি বলে ফেলতে পারবে, আবার ক্যালকুলেশনের মাধ্যমেও করতে পারবে। কেন দেখো এই যে টোয়াইস নিচে 4 আছে, 3 ল্যামডা মাইনাস ল্যামডা, উপরে তাহলে 2 ল্যামডা বাই 4, উপরে 2 নিচের 4 এর সাথে কাটা গেলে ল্যামডা বাই 2 ডিস্টেন্স, আর আমরা এখানেও পেলাম ল্যামডা বাই 2 ডিস্টেন্স। দুইটা পরপর নিস্পন্দন বিন্দুর দূরত্ব হচ্ছে এটা, একটা সুস্পন্দন এবং একটা নিস্পন্দন বিন্দুর দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 4, এইটুকু। আবার আমরা প্রথম দুটো না দ্বিতীয় ক্লাসে দশা, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক করেছি। এখান থেকে এই বিন্দুগুলি বইতে দেখবে অনেক রকমের সৃজনশীল প্রশ্নের ভিতরে এগুলি প্রশ্নগুলি আসে ঘুরে ফিরে, যে
কয়েকটা তোমাকে বিন্দু দিয়ে দিল বা ডিস্টেন্স দিয়ে দিল, তার দশা পার্থক্য কেমন হবে। যেমন মনে করো এখানে যদি একটা কোশ্চেন এখন করে যে একটা সুস্পন্দন এবং একটা নিস্পন্দ বিন্দুর তুমি মধ্যবর্তী পথ পার্থক্য পেলে λ/2, কিন্তু তুমি ক্যালকুলেশনে এখন আমাকে বলো বা ছবি দেখেও কারো বুদ্ধি থাকলে সে বলে ফেলতে পারবা যে তাদের দশা পার্থক্য কত হয়, সেটা বের করা যাবে। এবং এই জিনিসগুলি প্রত্যেকটা সম্পর্ক তোমরা বের করার চেষ্টা করবা নিজেরা, বা এই ফিগার দেখেও বোঝা যায়। এটা যদি এই দুটো যদি তাদের মধ্যবর্তী দূরত্ব হয়, একটু এই জায়গা থেকে এই পর্যন্ত ল্যামডা ডিস্টেন্সের জন্য দশা পার্থক্য হচ্ছে আমরা প্রথম ক্লাসেই জানি টোয়াইস পাই। তাহলে টোয়াইস পাই এর এই প্রত্যেকটা 4 ভাগ করলে প্রত্যেকটা অংশ হচ্ছে কত, সেই হিসেবেও তোমরা বের করতে পারবে। আর ক্যালকুলেশন করে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের যে সম্পর্ক করিয়ে দিয়েছিলাম সেখান থেকে ক্যালকুলেশন করো যে কোনো দুটো পয়েন্টের মধ্যবর্তী দশা পার্থক্য জানা থাকলে পথ পার্থক্য বের করতে পারবা, পথ পার্থক্য জানা থাকলে দশা পার্থক্য বের করতে পারবা। এই জিনিসগুলি খুব ভালো করে পড়বা, কারণ এগুলি পরীক্ষায় তোমাদের আসে। আর আমি তোমাদেরকে এখন একটা জিনিস একটু দেখিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করব। সেটা হচ্ছে এই যে প্রশ্নটা আমরা পড়লাম, এটা আমরা এই যে এই ফিগারটা আবার এনে এই যে দূরত্বগুলি দিয়ে আমি দেখিয়ে দিলাম, আর এতক্ষণ এগুলি আমি সবগুলো তোমাদেরকে হাতে কলমে করিয়ে দিলাম। তাহলে তোমরা ভালো করে এই জিনিসগুলি সুস্পন্দন নিস্পন্দন বিন্দুর শর্তগুলি পড়বে, কারণ এই শর্তগুলি থেকে অনেক রকমের প্রশ্ন পরীক্ষায় আসে সিকিউ এমসিকিউতে। ঠিক আছে? এমন দেখো, ধরো তোমাকে এরকমই একটা জিনিস দিল, আমরা সমীকরণ নির্ণয় করাটা শিখলাম। ধরো তোমাকে কোনো জায়গায় দিল ফ্রিকোয়েন্সিটা এফ দেওয়া আছে 200 হার্জ, ভেলোসিটি দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এখান থেকে ওয়েভলেন্থ বের করতে পারো, মানে তরঙ্গ দৈর্ঘ্য, এটা ডিভাইডেড বাই এটা, তাহলে একটা মান পেলে। এখন দ্য ইকুয়েশন অফ স্টেশনারি ওয়েভ তোমাকে এরকম দিয়ে দিল, এটা তুমি জানো, দিয়ে এই মানটা দিল। এখন তোমাকে এমন হতে পারে যে এই জায়গা থেকে যে দুটো তরঙ্গ মিলে এই তরঙ্গটা অস্থির তরঙ্গটা তৈরি হলো, তাদের সমীকরণগুলো তোমাকে বের করতে হবে। তুমি একটা যদি বের করে ফেলতে পারো, আলটিমেটলি আরেকটা কি হবে, একটা মাইনাস হলে আরেকটা একই জিনিস সব পাবা, প্লাস হবে। হ্যাঁ, এরকম করে তোমাদের কোশ্চেন সেট করতে পারে। আর দেখবে রেজাল্টেন্ট এই ব্যাপারটা, এই যে এখানে একটা জিনিস ছবিতে তোমরা কোনো কোনো বইয়ে এই জিনিসটা একটু পার্থক্য পাবা, তবে এটার এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা কারো কাছ থেকে ঠিকভাবে আমরা পাচ্ছি না। সেটা হচ্ছে যে এই যে প্রথম বিন্দুটা নিস্পন্দন না সুস্পন্দন, এগুলি এই জিনিসটা অনেক কনফিউজিং। হ্যাঁ, এটা তোমরা আমি এতক্ষণ তোমাদেরকে যেভাবে ধরে প্রথমটা আমরা ক্যালকুলেশন আমরা প্রথম থেকে যেভাবে করে আসছি সেই হিসেবে আমাদের প্রথমটা সুস্পন্দন বিন্দু হিসেবে আসে। একটা নিয়ম ফলো করবা, যদি আরেকটা করতে যাও দুটা মিলে কিন্তু রেজাল্টটা ঠিকভাবে আনতে পারবা না। সুস্পন্দন নিস্পন্দনের মধ্যবর্তী দূরত্ব যেভাবেই করো না কেন সেগুলি সব জিনিস সেম থাকবে, শুধু শুরুটা সুস্পন্দন হবে না শুরুটা নিস্পন্দন হবে, এইটা কোনো কোনো বইয়ে একটু অন্যভাবে করা, অর্থাৎ কসের সমীকরণ দিয়ে করলে একরকম আসবে, সাইনের সমীকরণ দিয়ে করলে আরেক রকম আসবে। এটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, যে কোনো একটা নিয়ম ফলো করে করলেই রেজাল্ট আসবে। এরপরে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করব। আশা করব তোমরা সামনের ক্লাসটা দেখবে এবং আগামী ক্লাসটা আরো বেশ কিছু জিনিস তোমাদের বাকি আছে, এগুলি পড়িয়ে এই অধ্যায়টা আমি শেষ করব টেনে। আবার যদি কখনো তোমাদের আমরা ক্লাসে পাই অনলাইন ক্লাস ছেড়ে, তাহলে এটার মধ্যে থেকে যেটা যে জিনিসগুলি হয়তো বোঝো নাই বাকি থাকবে, এগুলি আশা করব তোমাদেরকে সামনাসামনি চেষ্টা করব বুঝিয়ে দিতে। যেহেতু কলেজ খুলে যাচ্ছে মনে হচ্ছে, যদি খুলে যায় তোমাদের কোনো কিছু বাকি থাকলে বলবে। আর আগামী ক্লাসে আমরা এরকম কিছু এই অধ্যায়ের আরো কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা পড়ে তোমাদেরকে শেষ করব এই তরঙ্গের অধ্যায়টা।